তো সেট 2 এর প্রথম পার্টে আমরা এই যে 1 থেকে যে 1 আর 2 এর দাগের প্রবলেমগুলো সলভ করেছিলাম। এখন আমরা সেট 2 এর যে সেকেন্ড পার্ট সেখানে 3 থেকে বাকি পার্টটা সলভ করব। তো এটা করা যাক। তো সেট 2 এর যে পার্ট 2 আছে, সেট 2 এর যে পার্ট 2, এই পার্ট 2 এর প্রথম যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে রমেনবাবু একটি টেবিল এবং একটি চেয়ার মোট 3000 টাকা দিয়ে ক্রয় করেন। তিনি টেবিলটি 15% লাভে এবং চেয়ারটি 10% ক্ষতিতে বিক্রয় করে এবং মোট ক্রয় মূল্যের ওপর তার 25/3% লাভ হয়। তাহলে টেবিল চেয়ারের ক্রয় মূল্য কত? তো এই প্রবলেমটা প্রথমে করা যাক। এটা লাভ ও ক্ষতির যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের প্রবলেম এটা। তো প্রথমে আমরা ধরি 3 এর দাগের প্রবলেম, 3 এর প্রবলেমটা। প্রথমে আমরা ধরি টেবিলের ক্রয় মূল্য, যে টেবিলের ক্রয় মূল্য x টাকা। তাহলে চেয়ারের ক্রয় মূল্য কত হবে? চেয়ারের ক্রয় মূল্য হবে 3000 মাইনাস x টাকা। ওকে, তো টেবিল বিক্রি করে লাভ করে কত? 15%, আর চেয়ারে 10% ক্ষতি। টেবিল বিক্রি করে 15% লাভ করে, আর চেয়ার বিক্রি করে 10% ক্ষতি করে। ওকে, তাহলে আমরা প্রত্যেকটার যে বিক্রয় মূল্য সেটা বের করব। তো এখান থেকে প্রথমে টেবিল ধরছি, 15% লাভ করছে। ওকে, তাহলে যদি 100 টাকা টেবিলের ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 115 টাকা। 100 প্লাস 15, 115 টাকা। এখন 1 টাকা যদি টেবিলের ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 115/100 টাকা। এবং যদি x টাকা টেবিলের ক্রয় মূল্য হয়, যেটা আমরা ধরেছি, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 115 ইন্টু এক্স বাই 100 টাকা। ওকে, এবার চেয়ারের ক্ষেত্রে বের করি। এবার হচ্ছে চেয়ারের ক্ষেত্রে 10% ক্ষতি। অতএব 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে কত? 100 মাইনাস 10 মানে 90 টাকা। তো এবার 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 90/100 টাকা। আর চেয়ারের দাম ছিল কত? 3000 মাইনাস x টাকা। সেটা যদি হয় ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 90/100 ইন্টু 3000 মাইনাস x টাকা। তো এটা একটা পেলাম। তো এইবার আমাদের কি করতে হবে? যে মোট বিক্রয় মূল্য কত? মোট বিক্রয় মূল্য হলো, একটা হচ্ছে
প্রথমটা হচ্ছে যে টেবিলের যে বিক্রয় মূল্য সেটা প্লাস হচ্ছে চেয়ারের যে বিক্রয় মূল্য সেটা। তো টেবিলের বিক্রয় মূল্য হচ্ছে 115, একশো 115 মাইনাস 15 ইন্টু এক্স ডিভাইডেড বাই 115 ইন্টু এক্স বাই 100, আর চেয়ারে হচ্ছে 90x, এটা যদি কাটাকুটি করি 9/10 ইন্টু 3000 মাইনাস এক্স, এতে টাকা। এটা হচ্ছে ওই দুটো জিনিসের মোট বিক্রয় মূল্য, এবং দুটি জিনিসের মোট ক্রয় মূল্য ছিল 3000 টাকা। মোট ক্রয় মূল্য ছিল 3000 টাকা, এবং এই দুটো জিনিস কম্বাইন মানে একসঙ্গে বিক্রি করে মোট লাভ হয়েছিল 25 বাই কত 25/3%, যেটা আমরা প্রবলেমে আগে বলেছিলাম যে দুটো জিনিসের যে ক্রয় মূল্যের উপর মোট লাভ হয়েছে 25/3%, অর্থাৎ এই দুটো জিনিস, এইটা বিক্রয় মূল্য এটা ক্রয় মূল্য, এই দুটো মোটের উপর লাভ হয়েছে 25/3% লাভ। ওকে, এবার এই সমীকরণ থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারছি যে যদি 3000 টাকা, এই যে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হচ্ছে 100 প্লাস 25/3 টাকা, মানে এটা যদি ক্যালকুলেট করি কত হচ্ছে 325/3 টাকা। এবার যদি 1 টাকা ক্রয় মূল্য হয়, তার বিক্রয় মূল্য কত হচ্ছে 325/3 ইন্টু 100 টাকা। এবার আমাদের ক্রয় মূল্য ছিল 3000 টাকা, সেটা হলে বিক্রয় মূল্য কত হচ্ছে, জাস্ট উপরে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে 3000/3 ইন্টু 100, এত টাকা। এবার এটা বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে বিক্রয় মূল্যটা, তাই দুটো সমান। এটা সমান করলে একটা এক্স এর মান পাবো। তো কি লিখতে পারি আমরা, সত্তানুসারে যেটা লেখা আছে 115x/100 প্লাস 9/10 বা 9/10 3000 মাইনাস এক্স, এটা সমান হচ্ছে 325 বাই হচ্ছে 3 ইন্টু 100 ইন্টু 3000। তো এটা কাটাকুটি করলে পাবে হচ্ছে কত 10, দুটো শূন্য কারণ হাতে 10। এবার এটাকে একটু আমাদের সলভ করতে হবে। সলভ যদি করি কি হচ্ছে, এর লসক হচ্ছে 100, তাহলে 115x প্লাস এখানে মাল্টিপ্লাই হবে 10 দিয়ে, অর্থাৎ 90 হয়ে গেল এটা, আর 3000 মাইনাস এক্স, এটা সমান 325 আর 10 শূন্য হয়ে গেল। ওকে, এইবার এটাকে আমাদের সলভ করতে হবে। বাঁদিকে হচ্ছে 115x প্লাস 90 ইন্টু 3000 মাইনাস 90x, আর ডান দিকে আছে হচ্ছে 3250 ইন্টু 100। এবার যদি এটা তুমি সলভ করলে কি হচ্ছে 115x এদিকে থাকলো, আর ওইটা ওদিকে গেল, ডাইরেক্ট এভাবে যায় না, যোগ বিয়োগ করে মাধ্যমে পাঠাতে হয়।
90 ইন্টু 3000। এবার 115 থেকে যদি আমরা 90 বিয়োগ করি তাহলে পাচ্ছি 25, বাঁদিকে 25x, আর ডান দিকে কত থাকছে, এই 3250 যেটা আছে এটার সঙ্গে যদি 100 গুণ করা হয় তা দুটো শূন্য জাস্ট লেগে যাচ্ছে সামনে, অর্থাৎ 3250 দুটো শূন্য হয়ে গেল, মাইনাস 90 এর সঙ্গে যদি গুণ করো 3 নং 27, আর হচ্ছে একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে শূন্য। তারপর এটা যদি বিয়োগ করা হয় অর্থাৎ 3200, 5, 1 2 3টে জিরো মাইনাস 2 7 1 2 3 4, তাহলে এটা করলে হচ্ছে পাচ্ছি আমরা 55,000, 25x সমান, অর্থাৎ x ইকুয়াল টু এটা বাই 25, 55,000 বাই 25, 55,000 বাই 25, এটা কাটাকুটি করলে পাবে 2200। অর্থাৎ x মানে কি ছিল, x ছিল টেবিল, তাহলে টেবিলের দাম হচ্ছে আমরা পেলাম 2200 টাকা। তাহলে এটা লিখে দিই, অতএব টেবিলের দাম 2200 টাকা, আর চেয়ারের দাম হচ্ছে, চেয়ারের দাম ছিল কত, 3000 মাইনাস এক্স, মানে 3000 মাইনাস 2200 সমান হচ্ছে 800 টাকা। তো প্রথম প্রবলেমটা সলভ হলো। নেক্সট প্রবলেমটা কি আছে, অর্থাৎ এটা লিখতে পারি আমরা, একটা পেলাম 2200 টাকা, আর একটা পেলাম হচ্ছে 800 টাকা। চেয়ারের দাম হচ্ছে 800 টাকা, চেয়ারের দাম হচ্ছে 800 টাকা, আর টেবিলের দাম হচ্ছে 2200 টাকা। নেক্সট বলছি অপনয়ন বা পরিবর্ত পদ্ধতিতে সমাধান করো। প্রবলেমটা কি আছে, প্রবলেমটা আছে 2x minus 2 by y equal to 5, প্রবলেম নাম্বার এটা হচ্ছে 4, প্রবলেম নাম্বার 4, প্রবলেম নাম্বার 4টা আছে 3x minus 2 by y equal to 5, 3x minus 2 by y equal to 5, আর একটা দেওয়া আছে x plus 4 by y equal to 1, x plus 4 by y equal to 1। তো এটা বলেছে অপনয়ন অথবা পরিবর্তিত পদ্ধতিতে সমাধান করো। ওকে, এবার আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করি। এটাকে কি হবে, দেখো প্রথম সমীকরণ নাম্বার হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। আমি যদি এক্সটাকে অপনয়ন করি, এক্সটাকে যদি আমরা অপনয়ন করি তাহলে কি হবে, আমরা এই পদ্ধতিতে করছি, পরেরটা দেখাবো এটা। তো এখানে 3x আছে, তাহলে 2 নম্বর যে সমীকরণটা আছে, 2 নম্বর সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করে পাই, 3 দিয়ে গুণ করে
পাই। তাহলে কি পাচ্ছি সেখান থেকে 3x প্লাস 3 ইন্টু 4 বাই ওয়াই ইকুয়াল টু 1 ইন্টু 3। সো 3x প্লাস 12 বাই ওয়াই ইকুয়াল টু 3। এটা 3 নম্বর ইকুয়েশন। এখন 1 নম্বর ইকুয়েশনে এক্স এর যে সহগ আর 2 নম্বর ইকুয়েশনে যে 3 নম্বর ইকুয়েশনে যে এক্স এর যে সহগ সেটা সমান। এখন আমরা জাস্ট কি করব, 1 আর 3কে বিয়োগ করে দেবো, অর্থাৎ 1 থেকে 3কে বিয়োগ করে পাই। করলে কি হচ্ছে, 3x মাইনাস 2y মাইনাস, প্রথম ইকুয়েশন লিখলাম, সেকেন্ডটা হচ্ছে মাইনাস 3x মাইনাস 12y। ডান দিকে কি থাকছে, ডান দিকে থাকছে হচ্ছে 5 মাইনাস 3। এবার এখানে 2 3 কেটে যাচ্ছে, তাই তো। দেখো এটা কত আছে, মাইনাস 2 বাই ওয়াই, এখানে হচ্ছে মাইনাস 12 বাই ওয়াই, এটা হচ্ছে এটা হচ্ছে প্লাস 2, প্লাস 2। তো এবার এটাকে সলভ করতে হবে। তো যদি সলভ করি আমরা, এটা লসগু হচ্ছে ওয়াই, তার উপরে মাইনাস 2 থাকছে, মাইনাস 12 থাকছে, এটা সমান প্লাস 2। অতএব মাইনাস 14 বাই ওয়াই ইকুয়াল টু প্লাস 2। অতএব মাইনাস 14 ইকুয়াল টু 2y, তাই 2y ইকুয়াল টু মাইনাস 14। তাহলে ওয়াই হচ্ছে মাইনাস 14/2 সমান মাইনাস 7। তাহলে ওয়াই এর যে মানটা পেলাম হচ্ছে মাইনাস 7। এবার এক্স এর মান বের করতে হবে। তাহলে যে কোনো একটা সমীকরণে যদি বসিয়ে দিই, তখন 3x মাইনাস 2 বাই যে ওয়াই আছে এটা সমান যে আছে 5। এখানে যদি ওয়াই এর মান বসিয়ে দিই তাহলে এক্স এর মানটা পেয়ে যাব, 3x মাইনাস 2 আর ওয়াই এর জায়গায় মাইনাস 7 ইকুয়াল টু 5। তাহলে এটা কি হচ্ছে, 3x মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস 2/7 ইকুয়াল টু 5। और 3x ইকুয়াল টু 5 মাইনাস 2/7। 3x ইকুয়াল টু, এর লসগু হচ্ছে 7, 5 7 35 মাইনাস 2। 35 মাইনাস 2 যদি করা হয় কত পাচ্ছ, 33/7। অতএব x ইকুয়াল টু 33/7 ইন্টু 3, অর্থাৎ 11/7। তাহলে x এর মান পেলাম 11/7 আর y এর মান হচ্ছে -7। তো এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তো সমাধান হলো। তো এটা 4 রকম পদ্ধতিতে সলভ করা যায়, তোমরা আগেই জানো। অপনয়ন পদ্ধতি, তারপরে বর্জ্যগুণন মেথড, ক্রস কানেকশন যেটা ক্রস যে মাল্টিপ্লিকেশন সেটা, তারপরে প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতিতে মানে কোনো একটা সমীকরণে এক্স এর মান যেটা বের হবে সেটা অপর সমীকরণে বসিয়ে দেবে। পরিবর্ত পদ্ধতি, অর্থাৎ দুটো সমীকরণ থেকেই পার্টিকুলার কোনো একটা ভ্যালু বের করবে। এই প্রথম সমীকরণ থেকে এক্স এর মান বের করলে, দ্বিতীয় সমীকরণ থেকে এক্স এর মান বের করলে, এই দুটোকে সমান করে দেবে। সেটা সেটা দেখাচ্ছি না, এটা আমাদের চ্যাপ্টারে পুরো ডিসকাশন আছে, সেটা দেখে নেবে, ওখান থেকে ক্লিয়ার আইডিয়া পাওয়া যাবে। নেক্সট যে প্রবলেমটা আছে সেটা দেখা যাক, সেটা কি আছে। অর্থাৎ এটা গেল, প্রমাণ করো যে একটি ত্রিভুজ ও সামান্তরিকের একই ভূমি, আচ্ছা ওকে, ও একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। ভালো প্রবলেম, তো এটা দেখা যাক কি করা হয়েছে। ইন্টারেস্টিং প্রবলেম এটা একটা।
প্রবলেম নাম্বার 4 আই থিঙ্ক, প্রবলেম নাম্বার 5। তো একটা সামান্তরিক আছে, সামান্তরিক যার হচ্ছে বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল হয়, এটা বৈশিষ্ট্য। আর যখন একটা সামান্তরিকের 4টে বাহু সমান হয়ে তখন রম্বস হয়ে যায়। তাহলে পরে আমরা শেখাবো একটা করে। এ বি সি ডি, এটা একটা সামান্তরিক। তো এই সামান্তরিকটার সামান্তরিক এবিডিসি সামান্তরিক আছে একটা, আর একটা ত্রিভুজ আছে এবিসি। আমি কালারটা চেঞ্জ করি, ত্রিভুজটা হচ্ছে এবিসি, এই যে ত্রিভুজটা হচ্ছে এবিসি। ওকে, তো এখানে বলছে যে এই এবিডিসি যে সামান্তরিকটা আছে এর যে ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া, এই যে এরিয়াটা ক্ষেত্রফলটা, এটা হচ্ছে ত্রিভুজের যে ক্ষেত্রফল তার দ্বিগুণ। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করতে গেলে আমাদের সিম্পল একটা, এটা খুব সহজ পদ্ধতি হয়ে যাবে। আমরা ধরি এখানে একটা অঙ্কন করছি, অঙ্কনটা কি আছে, অঙ্কনটা হচ্ছে আমরা একটা লম্ব আঁকলাম সি থেকে এবির ওপর, সি থেকে এবি সরল রেখার উপর লম্ব অঙ্কন করলাম, লম্ব অঙ্কন করলাম। এবার তা যদি করি এবং সেটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এইচ। ওকে, তাহলে এটাকে নাম দিই একটা ডি বিন্দু, ই বিন্দু, অর্থাৎ যে সিই এটা হচ্ছে হাইট বা উচ্চতা, এটা হচ্ছে একটা লম্ব। এবার সামান্তরিকের ক্ষেত্রে যে ক্ষেত্রফলের সূত্র, সামান্তরিকের যে ক্ষেত্রফল এই ফর্মুলাটা, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে সামান্তরিকের ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমিটা ধরেছি আমরা, এই যে ভূমির দৈর্ঘ্যটা আমরা ধরেছি বি, তাহলে ভূমি বি, আর উচ্চতা হচ্ছে এইটা, এই এইচটা সামান্তরিকের উচ্চতা, এবং অলসো এই উচ্চতা হচ্ছে ত্রিভুজের উচ্চতা, সামান্তরিক উচ্চতা গেল। সামান্তরিক ক্ষেত্রফল পেলাম বিএইচ, সামান্তরিক যে এবিডিসির যে উচ্চতা সেটা পেলাম এটা, এবং ত্রিভুজের যে ক্ষেত্রফল, ত্রিভুজ যে এবিসি যে আছে, এই এবিসির যে ক্ষেত্রফল, এবিসির যে ক্ষেত্রফল সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার ত্রিভুজ আর সামান্তরিকটা যেহেতু একই ভূমির মধ্যে আছে এবং প্রশ্নে দেওয়া আছে, তাই এর ভূমিও সেম, অর্থাৎ এর ভূমিটা কত, এর ভূমিটা হচ্ছে এবি, ত্রিভুজের ভূমিটা হচ্ছে এবি, এবিটা মানে হচ্ছে কত বি, আর উচ্চতা তো অলরেডি এর উচ্চতা সামান্তরিকের উচ্চতা ত্রিভুজের উচ্চতা সেম, তাহলে এইচ, তাহলে হাফ বিএইচ। তাই এখান থেকে দুটো থেকে দেখতে পাচ্ছ যে ত্রিভুজ সামান্তরিকের উচ্চতা বিএইচ আর ত্রিভুজের হাফ বিএইচ। তাহলে এখান থেকে আমাদের যে উপপাদ্যটা সেটা প্রমাণ হলো যে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। সেটা গেল। এবার অথবার যে প্রবলেমটা সেটা করা যাক, নেক্সট প্রবলেম সলভ করা যাক। অর্থাৎ এটা প্রমাণ হলো। নেক্সট প্রমাণ করো কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজককারী যে সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক হয়। এটা অলরেডি আমি আমার যে আগের একটা চ্যাপ্টারে সলভ করেছি, তাও এটা একবার হালকা দেখিয়ে দিচ্ছি, ওখান থেকেও দেখে নিতে পারবে। তো আমি রাফলি একটা আইডিয়া দিচ্ছি, এটা ওরের প্রবলেমটা। এই একটা ত্রিভুজ আছে,
তো এই ত্রিভুজটা এ বি সি, এর মধ্যবিন্দু হচ্ছে ই, এর মধ্যবিন্দু হচ্ছে এ। এই যে সংযোগকারী সরলরেখা টানলাম, এটা হচ্ছে সমান্তরাল, অর্থাৎ ই এফ সমান্তরাল বিসি, এবং ই এফটা হচ্ছে বিসির অর্ধেক। এই প্রবলেমটা আমি আমার যে আগের যে ভিডিও তাতে সলভ করে দিয়েছি, তোমরা সেখানে গিয়ে দেখে নাও, তাহলে আইডিয়া পেয়ে যাবে কিভাবে সলভ করেছি এটা আমরা। তো নেক্সট প্রবলেম, এটা দেখা যাক। এবিসি ত্রিভুজের এডি মধ্যমা বিন্দু পি, মানে এবিসি ত্রিভুজের যে এডি মধ্যমা তার মধ্যবিন্দু পি, তাহলে প্রমাণ করো যে ওকে। দেখা যাক এটা, এটা ভালো প্রবলেম একটা আছে, নতুন প্রবলেম একটা, প্রবলেম নাম্বার 6 মনে হচ্ছে। প্রবলেম নাম্বার 6 দেওয়া আছে এবিসি একটা ত্রিভুজ, এ বি সি হচ্ছে ত্রিভুজ, আর এডি হচ্ছে মধ্যমা। এডি মধ্যমা, কোশ্চেনের মধ্যে অ্যান্সার থাকে, এডি মধ্যমা। এডি যদি মধ্যমা হয়, তাহলে বিডি আর ডিসিটা হচ্ছে সেম হয় দৈর্ঘ্য, অর্থাৎ মধ্যমা তার যে কোনো বিন্দু থেকে যখন মধ্যমা টানা হয়, শীর্ষবিন্দু থেকে কোনো তার যে অপোজিট বাহুর উপর, অবশ্যই সেই বাহুর মধ্যবিন্দু দিয়ে পাস করবে এটা। এবং এই এডি যেটা আছে এর মধ্যবিন্দু পি, অর্থাৎ এপি ইকুয়াল টু পিডি, এ দুটো দেওয়া আছে। এবার আমাদের প্রমাণ কি করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে ত্রিভুজ এ বিপি, ত্রিভুজ কালার চেঞ্জ করি, ত্রিভুজ এ বিপি, অর্থাৎ এই যে ত্রিভুজটা আছে এ বিপি, এর ক্ষেত্রফল ত্রিভুজ এসিপি, অর্থাৎ এ এ সিপি এর ক্ষেত্রফলের সঙ্গে সমান। অর্থাৎ বেসিক্যালি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল যে সমান, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা করা যাক। দেখো, এডির মধ্য, এডি হচ্ছে এবিসির মধ্যমা, তাহলে যে বিডি আর ডিসি সমান, এটা আমরা একটা বললাম, ওকে। আবার পি হচ্ছে এডির মধ্যমা, অতএব এই এপি আর পিডি এটা হচ্ছে সমান, ওকে। এবার দেখো, এবার ত্রিভুজ যে এবিডি আছে, ত্রিভুজ যে এ বি এ বি ডি, এই যে ত্রিভুজটা এবিডি, ত্রিভুজ এ বি ডি, মানে হাফ সাইড যে ত্রিভুজটা আছে পুরোটা এবিডি, এই যে এবিডি ত্রিভুজে এপি কি হচ্ছে, এপিটা হচ্ছে এডির অর্ধেক, ওকে। এপিটা হচ্ছে এডির অর্ধেক, দেখে নাও যে এপিটা হচ্ছে এডির অর্ধেক, কারণ এটা বলে দেওয়া আছে। অতএব ত্রিভুজ এবিপি, ত্রিভুজ এ বি পি এবং ত্রিভুজ পিবিডি, পি বি ডি, এই দুটো ত্রিভুজের যে ভূমি উচ্চতা একই হবে। কেন? ভূমি ও উচ্চতা একই। এই যে ত্রিভুজটা আছে, একে বোধহয় ভাবো, এই ত্রিভুজটা ভাবো,
এই ত্রিভুজটার এটা মধ্যম, মানে মধ্যবিন্দু দিয়ে গেছে, বাস করেছে, মানে এটা আমরা জানি না। কি করে জানি? এটা একটা সিম্পল লজিক দেওয়া আছে এখানে। একটা লজিকটা কি? ধরো এই একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা এটা যদি মধ্যমা হয়, তাহলে এই মধ্যমা হচ্ছে ত্রিভুজকে সমান দুটো ক্ষেত্রফলে ভাগ করে, মানে তার উচ্চতা আর যে ভূমি সেটা সেম হবে। সেম সেম ভাবে এইটা হচ্ছে একটা মধ্যমা, মানে এই যে ত্রিভুজটা আছে, এই যে ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজটা, যে এ বি ডি ত্রিভুজটা, এ বি ত্রিভুজের মধ্যমা হচ্ছে বিপি। তার মধ্যমা বিপি হলে এই ত্রিভুজটার যে ইয়েটা হচ্ছে উচ্চতা আর ভূমি সেটা সেম হবে। আবার তা বোঝা গেল এটা। সুতরাং আবার ত্রিভুজ পিবিসি, ত্রিভুজ যে পিবিসি, ত্রিভুজ যে পিবিসিটা আছে, পিবিসিটা মানে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজটাতে আবার এইটাই মধ্যমা, পিডি মধ্যমা, পিডি হচ্ছে মধ্যমা। তা যদি হয় তাহলে ত্রিভুজ পি বিডি এর যে ক্ষেত্রফল, এটা ত্রিভুজ পিডিসিসি ক্ষেত্রফলের সঙ্গে সমান হলো। তাহলে কি এই ত্রিভুজটার ক্ষেত্রফল এই ত্রিভুজটার ক্ষেত্রফলের সমান হলো, এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফলের সঙ্গে সমান হলো। ওকে, আবার আমরা চেক করব ত্রিভুজ এই যে এডিসি, বড় ত্রিভুজে যে এডিসি আছে, এডিসির মধ্যে আবার পিসি মধ্যমা, পিসি হচ্ছে মধ্যমা। পিসি যদি মধ্যমা হয় তাহলে ত্রিভুজ পিডিসি, ত্রিভুজ যে পিডিসিটা আছে, এই যে এই ত্রিভুজটা সঙ্গে ত্রিভুজ সিপিএ, ত্রিভুজ সিপিএ এর ক্ষেত্রফলও সমান। তাহলে দেখতে পাচ্ছি আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল সব সমান। তারা ঘুরিয়ে বলতে পারি যে এটার সঙ্গে এটার যে ক্ষেত্র সেটা সমান, সেটা আমাদের উপপাদ্য প্রমাণ হয়ে গেল, তাই তো? এটা প্রমাণ হয়ে গেল না? তাই এখান থেকে একটা ভালো গুরুত্বপূর্ণ একটা পেলাম যে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটাতে একটা মধ্যমা ড্র করে দাও, কোনো একটা থেকে। এই মধ্যমার যে মধ্যবিন্দু সাথে যোগ করে দাও, যোগ করলে এখানে আমরা পাচ্ছি তিনটে ত্রিভুজ, এ একটা, দুটো, তিনটে, চারটে। ওকে, এবার যেহেতু এই দুটো, এই ত্রিভুজ যদি ভাবো, এটা যদি মধ্যমা হয় তাহলে এর যে ক্ষেত্রফল নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি, নাম্বার ফোর, নাম্বার ওয়ানের ক্ষেত্রফল আর নাম্বার টু এর ক্ষেত্রফল সমান। আবার যদি এই ত্রিভুজটা দেখো, নাম্বার দুই এর ক্ষেত্রফল নাম্বার তিনের সঙ্গে সমান। আর যদি এই ত্রিভুজটা পুরো দেখি, নাম্বার তিনের ক্ষেত্রফল নাম্বার চারের সঙ্গে সমান। অতএব প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তো এটা ভালো প্রবলেম আছে একটা, এটা ম্যাথামেটিক্যাল একটা প্রবলেম দিতে পারে এখান থেকে, যে বললো যে এই একটা ত্রিভুজ আছে, একই প্রবলেম, এর মধ্যমা হচ্ছে এডি, এবিসি ত্রিভুজ, মধ্যমা এডি আর মধ্যার মধ্যবিন্দু পি। যদি ত্রিভুজ পি এসির ক্ষেত্রফল 20 বর্গ সেমি হয়, তাহলে ত্রিভুজ এ বি এ পি বি এর ক্ষেত্রফল কত? তো এর ক্ষেত্রফলও হবে 20 বর্গ সেমি। তো এই থিওরিটিক্যাল কনসেপ্টগুলো পরবর্তীকালে অ্যাপ্লিকেশনে লাগে। তো এটা গেল। নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেমটা আমরা
সম্পাদ্য যে চ্যাপ্টারটা আছে ওইখানে আমরা দেখিয়ে দেবো। তো 8 নম্বর প্রবলেম, নিচের পরিসংখ্যান নির্দিষ্ট শ্রেণীভুক্ত পরিসংখ্যার বহুভুজ অঙ্কন করো। তো বহুভুজ অঙ্কন করতে গেলে আমাদের দুটো পয়েন্ট দরকার, একটা হচ্ছে শ্রেণীর মধ্যমান আর শ্রেণীর পরিসংখ্যা। তাহলে এটা লেখা যাক প্রবলেমটাকে আরেকবার। তো যদি লেখা যায় আমরা শ্রেণী পরিসংখ্যা মধ্যবিন্দু, এটা লেখা যায় এখানে। প্রবলেম নাম্বার 8। তো প্রথমে হচ্ছে শ্রেণী। ওকে, এখানে শ্রেণীর যে মধ্যমান সেটা আমরা বের করব। শ্রেণী মধ্যমান আর হচ্ছে পরিসংখ্যা, মানে ওই শ্রেণীতে কতগুলো নাম্বার আছে। এর ফুল ভিডিও চ্যাপ্টারগুলো আমাদের অতি শীঘ্রই আসবে। আপাতত এখন টাইম কম আছে বলে আমরা শুধু সলিউশনগুলো দেখিয়ে দিচ্ছি কী করে হচ্ছে, পরে এর ফুল ডিসকাশন চলে আসবে। 0 to 5 এই শ্রেণীর মধ্যে আছে হচ্ছে পরিসংখ্যা 4। এর মধ্যমান কত হচ্ছে, এর মধ্যমানের প্রথমটা দেখিয়ে দিচ্ছি 0 + 5/2 অর্থাৎ 2.5 এর মধ্যমান। সেকেন্ড শ্রেণীতে আছে হচ্ছে 5 থেকে যে 10 তার মধ্যে আছে 10টা। তাই এর মধ্যমান কত, 0 + 5/2 এই 10 + 5/2 মানে 7.5। তারপরে হচ্ছে 10 থেকে 15, এর মধ্যমান হচ্ছে কত, 10 + 15/2 মানে হচ্ছে 12.5। এর পরিসংখ্যা হচ্ছে 24। আর একটা হচ্ছে 15 থেকে 20, এর মধ্যমান করবে 15 + 20 মানে 35। 15 + 20/2 সমান 35/2 মানে 17.5। এর পরিসংখ্যা আছে 12। 20 থেকে 25, এর মধ্যমান কত হবে, 20 + 25/2 সমান 22.5। এর পরিসংখ্যা 20। আর শেষে হচ্ছে 25 থেকে যে 30, এর মধ্যমান হচ্ছে কত, 25 + 30/2 সমান 27.5। এর পরিসংখ্যা হচ্ছে 8। তাহলে এই বহুভুজটা অঙ্কন করা যাক। বহুভুজ অঙ্কন করতে গেলে আমাদের লাগবে হচ্ছে মধ্যমান লাগে আর পরিসংখ্যা লাগে। আমি রাফলি দেখিয়ে দিচ্ছি কিভাবে হবে, তোমরা ভালো করে দেবে। তো এইখানে হচ্ছে পরিসংখ্যা, মানে প্রবলেমটা ছিল হচ্ছে, হ্যাঁ পরিসংখ্যা লিখি এখানে, মানে এদিকে হচ্ছে যে মধ্য মানগুলো কত আছে আর এদিকে পরিসংখ্যা ওয়াই অ্যাক্সিসে। পরিসংখ্যা, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 24 আছে, তাহলে আমরা 25 5 ভাগ করে নিচ্ছি। 5 10, এটা 5 10 15 20 25 এবং এখানে 30 পর্যন্ত যাচ্ছি। এটা হচ্ছে ধরো 2.5টা আছে 5 ঘর করে, এটা 7.5, এটা 12.5, এটা হচ্ছে 17.5, এটা 22.5 আর এটা হচ্ছে 27.5। তো এবারে আমরা এটাকে গ্রাফে প্লট করব। তো দেখো কি আসে। প্রথম যে বিন্দুটা আছে সেটা হচ্ছে 2.5 আর 4, অর্থাৎ 2.5, 4। এক্স এর মান 2.5, ওয়াই এর মান 4। তাহলে এটা হচ্ছে 5-এর থেকে হালকা একটু কম আসবে এখানে। সেকেন্ড যে বিন্দুটা আছে সেটা হচ্ছে 7.5, 10। তাহলে 7.5 এখানে আছে, 10 এখানে, তাহলে এটা যদি যোগ করি এখানে আসবে মোটামুটি। থার্ড যে বিন্দুটা আছে কত, 12.5, 24। তাহলে 12.5 তো এখানেই আছে, 24 মানে হচ্ছে পুরোপুরি এর 25-এর হালকা একটু নিচে আসবে এখানটা। এর পরের পয়েন্টটা আছে 17.5, 12, অর্থাৎ 17.5 তো এখানে যাচ্ছে,
আর 12টা মানে হচ্ছে এই যে 10-এর যে ঘরটা আছে তার একটুখানি উপরে যাবে, অর্থাৎ এখানটায়। তোমরা স্কেল দিয়ে করে নেবে এটা, বা গ্রাফ পেপারে করবে, তাহলে ভালো হবে। 22.5, 20, তাহলে 22.5 তো এই লাইনটা আছে, 20 মানে হচ্ছে এই লাইনটা, তো এই দুটো লাইন যেখানে ছেদ করছে রাফলি এই জায়গাটায় হবে। ওকে, আমি লিখে দিলাম এখানটা হবে। আর পরের পয়েন্ট হচ্ছে 27.5, 8, অর্থাৎ 27.5 এখানে আছে, 8 মানে এই যে 10-এর লাইনটা আছে এই লাইনটা হালকা একটু নিচে হবে। এবার ওকে যোগ করে দাও, যোগ করে দাও। যোগ করলেই তোমরা তোমাদের যে সরলরেখাটা পাচ্ছ সেটাই হচ্ছে বহুভুজ। অর্থাৎ এই এই একবারে যোগ করে দেবে এইভাবে এইভাবে, এটা হচ্ছে তোমাদের বহুভুজটা। ওকে, তো এই প্রবলেমটা গেল। নেক্সট প্রবলেমটা দেখা যাক কি আছে, অর্থাৎ এটাও গেল। নেক্সট হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দিয়েছে 37 মিটার, আর সমকোণ সংলগ্ন বাহু দিয়েছে হচ্ছে 35 মিটার। ওকে, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত? তো 37, 35, চলো এটা করা যাক। প্রবলেম নম্বর 9, কি আছে? একটা সমকোণী ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা ধরো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ অতিভুজ দিয়েছে 37 মিটার, আর সমকোণ সংলগ্ন যে কোনো একটি বাহু, এটা বা এটা আমি এটা ধরলাম, এটা দেওয়া আছে কত? 35 মিটার। তাহলে এর ক্ষেত্রফল অর্থাৎ ক্ষেত্রফল এটা কত? তাহলে ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফলটা হচ্ছে কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এই যে পিকচারটা অনুযায়ী ভূমি তো 35 সেমি দেওয়া আছে, উচ্চতা হচ্ছে এবি, এটা আমাদের বের করতে হবে, উচ্চতা হচ্ছে এবি। এটা যদি বের করতে পারি কত, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগে। সেক্ষেত্রে কি বলে? সেটা বলে হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার। তো এখানে বিসিটা হচ্ছে ভূমি, এবিটা হচ্ছে লম্ব, আর এসিটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি স্কোয়ার মানে অলরেডি মান দেওয়া আছে কত, আমি একবার লিখে দিই, এবি স্কোয়ার, এই ভূমি মানে এবি না, সরি, ভূমি মানে হচ্ছে বিসি স্কোয়ার, এটা সি, আর লম্ব হচ্ছে এবি স্কোয়ার, আর অতিভুজের স্কোয়ার হচ্ছে এসি স্কোয়ার। এর সমীকরণে বসাও, বিসি স্কোয়ারের মান হচ্ছে দেওয়া আছে 35 স্কোয়ার হোল স্কোয়ার, আর এবিটা হচ্ছে এই স্কোয়ার বের করতে হবে, আর এসিটা হচ্ছে 37 স্কোয়ার। এবার যদি সলভ করি এটা, এ স্কোয়ার ইকুয়াল টু 37 স্কোয়ার মাইনাস 35 স্কোয়ার। তো এইটা দেখো কত হয়, এই স্কোয়ার 37 স্কোয়ার যদি করো পাবে হচ্ছে 1369, আর 35 স্কোয়ার পাবে হচ্ছে 1225। এবার বিয়োগ করলে পাবে হচ্ছে 144। অতএব এইচ হচ্ছে স্কোয়ার রুট অফ 144, এটা 12 সেমি, 12 মিটার। হাইটটা পেয়ে গেলাম,
12 মিটার। এখানে এখানে চলে আসি, ক্ষেত্রফল কত হচ্ছে হাফ ইন্টু ভূমি মানে 35, আর উচ্চতা পেলাম হচ্ছে 12, তাহলে এটা বর্গমিটার হবে ক্ষেত্রফল হলে, বর্গমিটার। অর্থাৎ 12 এখানে কেটে গেলে হচ্ছে 6, গুণ করলে হবে 210, 35 ইন্টু 6 হচ্ছে 210 বর্গমিটার। ওকে, এই প্রবলেমটা গেল। এবার নেক্সট প্রবলেম, তাহলে এর অ্যান্সারটা গেল হচ্ছে 210 বর্গমিটার। পরের যে প্রবলেমটা দিয়েছে সেটা হচ্ছে এবিসিডি একটা চতুর্ভুজ আছে, চতুর্ভুজের আগে ড্র করা যাক, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ওকে, এটা ড্র করা যাক, তাহলে বোঝা যাবে। এবিটা 5 সেমি, বিসিটা হচ্ছে, আচ্ছা লিখে নিতে, এবি হচ্ছে 5 সেমি, এটা অথবার অঙ্কটা করছি। দেওয়া আছে একটা চতুর্ভুজ আছে এবিসিডি, যার এবি বাহুর দৈর্ঘ্য 5 সেমি, বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, সব সেমিতে আছে, সিডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 14 সেমি, আর ডিএ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি। ওকে, এবং কোণ এবিসি, কোণ এ বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, দিয়ে বললো যে এর ক্ষেত্রফলটা বের করো চতুর্ভুজটা। তাহলে চতুর্ভুজটা আঁকা যাক। এবিটা হচ্ছে 5 সেমি, এবি ধরলাম, যেহেতু বি কোণটা 90 ডিগ্রি এবং বিসিটা হচ্ছে 12, এটা রেখে দিই, এই যে বিসিটা হচ্ছে 12 সেমি, সিডি হচ্ছে 14 সেমি, এরকম ধরনের একটা পিকচার হবে, সিডি হচ্ছে 14 সেমি, আর ডি এটা হচ্ছে 15 সেমি, এটা ভালো করে এঁকে দাও, স্কেল দিয়ে আঁকবে, সিডি এটা 15 সেমি। তাহলে পুরো যে ক্ষেত্রটা আছে এর ক্ষেত্রফলটা কত হবে? তাহলে এটা করার আগে, এটা 90 ডিগ্রি, হ্যাঁ এটা এই জিনিসটা পুরো 90 ডিগ্রি আছে, পুরো 90 ডিগ্রি আছে। তাহলে আমরা কি করব, এই এটাকে ক্ষেত্রটাকে দুভাগে ভাগ করলাম, অর্থাৎ চতুর্ভুজ যে এ বি সি ডি আছে এটা দুটো ত্রিভুজ করলাম। এক নম্বর যে এটা হচ্ছে 1 নম্বর ত্রিভুজ, এটা 2 নম্বর ত্রিভুজ। 1 নম্বর ত্রিভুজটা হচ্ছে এ বি সি। ওকে, এই 1 নম্বর এবিসি ত্রিভুজের বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই এবিসি ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ওকে, আর সেকেন্ড যে ত্রিভুজটা সেটা হচ্ছে ত্রিভুজ এডিসি। ওকে, তো আমাদের যদি দুটো ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যায়, তাহলে এ বি সি ডির যে ক্ষেত্রফলটা আছে বর্গক্ষেত্রের, সেটা ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এডিসির ক্ষেত্রফল এর যোগ করলেই পাওয়া যাবে। এবার ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ইজিলি আমরা 5 দিয়ে আছে, 12 দিয়ে আছে, তাহলে কর্ণ কত? প্রথমে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফলটা বের করি। ত্রিভুজ এবিসি তার ক্ষেত্রফলটা হচ্ছে, বের করার জন্য আমাদের দরকার হাফ ইন্টু আগের প্রবলেমটার মতো ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা এখানে ভূমি দেওয়া আছে 5, অর্থাৎ হাফ ইন্টু 5, আর উচ্চতাটা বের করতে গেলে উচ্চতা অলরেডি দেওয়া আছে 12,
আই থিঙ্ক, হ্যাঁ, উচ্চতাও অলরেডি দেওয়া আছে। তাহলে এখানে এর ক্ষেত্রফলটা কত হচ্ছে, 6 5 × 6 30 বর্গ সেমি। প্রথমটা গেল। সেকেন্ডটা হচ্ছে 3টে বাহু দেওয়া আছে, 15 দেওয়া আছে, 14 দেওয়া আছে, এইভাবে বের করতে হবে। অর্থাৎ, এবং সেটা কী করে বার করবো, সেটা হচ্ছে এটা যদি সমকোণী ত্রিভুজ, তাহলে এটা যদি 5 হয়, এটা যদি 12 হয়, তাহলে এটা কত হচ্ছে, এসিটা হচ্ছে স্কোয়ার রুট অফ 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। এটা হচ্ছে অতিভুজ, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার রুট। এটা করলে পাবো হচ্ছে 169 মানে 13। তাহলে এসিটার দৈর্ঘ্য পেয়ে গেলাম 13। এখন যে প্রথম ত্রিভুজটা, ত্রিভুজ 1-এর ক্ষেত্রফল বের করেছি। এবার ত্রিভুজ 2-এর ক্ষেত্রফল হচ্ছে কত, ত্রিভুজ 2-এর ক্ষেত্রফল হচ্ছে এডিসির ক্ষেত্রফল। ত্রিভুজ যে এডিসির ক্ষেত্রফলটা হবে, সেটার জন্য আমাদের 3টে বাহু আছে। প্রথম বাহুটা কত আছে, সেটা হচ্ছে, দেখো, প্রথম যে বাহুটা, এটা S1 নাম দিলাম, S1 একটা আছে, S2, এটা S3, 15, 13, 14, 15, ওকে। তো এটা হচ্ছে আছে এদিকে মানে 15, হ্যাঁ 15, S2টা হচ্ছে 13 পেলাম, আর S1 S2 S3টা হচ্ছে 14 সেমি। তাহলে আমরা এরকম ত্রিভুজের 3টে বাহু থাকলে তার যে ক্ষেত্রফল বের করার একটা নিয়ম আছে। সবার আগে কি করতে হবে, ত্রিভুজের 3টে বাহু আছে, তার যোগফলকে 3 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ অর্ধ পরিসীমা। ত্রিভুজ এডিসি এর অর্ধ পরিসীমাটা বের করতে হবে। সেটা কত, সেটা হচ্ছে 3টে বাহুর যোগফল, 3টে বাহুর যোগফল দিয়ে ফুল পরিসীমা পেয়ে গেলাম, তাকে 2 দিয়ে ভাগ করে দেবো। অর্থাৎ লিখলে কত হচ্ছে, 15 প্লাস 13 প্লাস 14/2। এটা করলে পাবে হচ্ছে 21 সেমি। এবং যে একটা সূত্র আছে, ডাইরেক্ট ফর্মুলা, ত্রিভুজের 3টে বাহু যদি জানি, যদি S1 S2 S3 ত্রিভুজের তিনটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য হয়, এবং S যদি অর্ধ পরিসীমা হয়, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে, ক্ষেত্রফলটা হচ্ছে স্কোয়ার রুট অফ S ইন্টু S মাইনাস S1 S মাইনাস S2 S মাইনাস S3, এটা। তো এবার এটা বের করা যাক কত হয়, দেখি। এসটা কত, এসটা হচ্ছে 21, S1টা কত, S1টা হচ্ছে ধরেছি আমরা 15, S2 ধরেছি আমরা 13, S2 হচ্ছে 13। তাহলে 21 মাইনাস 13, আর S3 হচ্ছে 14, 21 মাইনাস 14 সমান 21। 21 মাইনাস 15 মানে 6, 21 মাইনাস 13 মানে 7, 21 মাইনাস 14 মানে হচ্ছে 6। 6, এটা 8 হবে, এটা 7 হবে, ওকে। তাহলে 21কে আমরা লিখতে পারি 3 ইন্টু 7, আর 6টাকে লিখতে পারি 3 ইন্টু 2, 8টাকে লিখতে পারি 3টে 2 এর গুণফল,
আর 7। এর যে বর্গমূল করি আমরা, এখান থেকে দুটো 7-এর জন্য একটা 7 বাইরে বেরোচ্ছে, দুটো 3-এর জন্য একটা 3 বাইরে বেরোচ্ছে, আর 4টে 2-এর জন্য দুটো 2 বেরোচ্ছে, অর্থাৎ 3 7 21, 21 ইন্টু 4 মানে হচ্ছে 84, 84 বর্গ সেমি। অতএব যে এবিসিডি যে চতুর্ভুজের ক্ষেত্রফল, সেটা হচ্ছে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ত্রিভুজ যে এবিসি আছে এর ক্ষেত্রফল 30, আর ত্রিভুজ যে এখন যেটা বেরোলো ত্রিভুজ এডিসি, ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল 84, অর্থাৎ 30 প্লাস 84 বর্গ সেমি। অ্যান্সার হচ্ছে 114 বর্গ সেমি, বর্গ সেমি। তো এটা হচ্ছে অ্যান্সার। তো এই যে অধ্যায়টা সেটা শেষ হলো। নেক্সট সেট আমরা পরে ডিসকাস করব।